স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। নতুন দাম নির্ধারণের পরও বাজারে স্বাভাবিক হয়নি সয়াবিন তেল সরবরাহ। চাহিদা মতো তেল পাচ্ছে না গ্রাহক, ফলে দামও কিছুটা বেড়েছে। রংপুরের বাজারগুলোতে বোতলজাত সয়াবিন তেলের সংকট সবচেয়ে বেশি। কোথাও পাওয়া গেলেও তেলের সাথে অপ্রচলিত নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে। তেল সরবরাহের অন্যতম এলাকা চট্টগ্রামের বাজারেও তেলের বাজারে অস্থিরতা দেখা গেছে। নতুন দাম নির্ধারণ হলেও আন্তর্জাতিক বাজারে বুকিং রেট ও ডলারের দামকে বাজার অস্থিরতার জন্য দায়ী করছেন ব্যবসায়ীরা। সয়াবিন তেলের সংকট নিয়ে রাজধানীর মহাখালী বাজার থেকে ভোজ্য তেলের বাজারের বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, আপনার পর্যবেক্ষণ আসলে কি বলে, কেন সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দেওয়ার পরও এই সংকট দেখা দিচ্ছে? রেদওয়ান, আপনি যেমনটা বলছিলেন, রাজধানীর বাজারে কিন্তু এখনও ভোজ্য তেলের সংকট আছে। বিশেষ করে 1 লিটার, হাফ লিটার, যারা নিম্ন আয়ের মানুষ তারা হাফ লিটার তেলের কিন্তু অনেক চাহিদা রাজধানীর খুচরা বাজারগুলোতে। সেই 1 লিটার এবং হাফ লিটার সয়াবিন তেলের যে সরবরাহ সেটি কিন্তু একেবারেই নেই। এবং বিশেষ করে রূপচাঁদা কোম্পানি যে তেলটি দিচ্ছে সেটি হচ্ছে 5 লিটার এবং 2 লিটার, এবং তারা কিন্তু অন্য প্রচলিত পণ্য দোকানদারকে কিনতে বাধ্য করছেন। আপনি এমন এর আগে যেটি বলছিলেন যে তারা চাল এবং অন্য পণ্য যদি না কেনা হয় তাহলে তারা এই তেলটি সরবরাহ করছে না দোকানদারকে, এবং এর ফলে যেটি বাজারে যে সংকট সেটি তৈরি হয়েছে। এবং দোকানিরা আমাদেরকে জানিয়েছেন যে তারা টাকা দেওয়ার পরেও, অর্ডার দেওয়ার পরেও কিন্তু সেই তেলটি কিন্তু তাদেরকে সরবরাহ করা হচ্ছে না। মিল মালিক এবং আড়তদারদের পক্ষ থেকে যেটি বারবারই বলা হচ্ছে তাদেরকে, সেটি হচ্ছে দাম এর মানে সরবরাহ খুবই কম, এবং এই তেল দিয়ে তাদেরকে চালিয়ে নেওয়ার জন্য বলা হচ্ছে। বিষয়টা অনেকটা এরকম। এবং কেন এই তেলের সরবরাহ বাড়ছে না বাজারে সেটি নিয়েও কিন্তু একটি ধোঁয়াশা কাজ করছে। এখন পর্যন্ত এই বিষয়টি কিন্তু এখনও পরিষ্কার হচ্ছে না, কারণ সরকারের পক্ষ থেকে কিন্তু বারবারই এই তেলের দাম কমানোর জন্য এবং তেলের সরবরাহ স্বাভাবিক করার জন্য চেষ্টা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এরই মধ্যে 2 দফা কিন্তু তেলের শুল্কও কমানো হয়েছে, তারপরেও বাজারে এই সংকটটি দেখা দিয়েছে। এবং দোকানিরা আমাদেরকে যেটি বলছেন যে এটি একটি কৃত্রিম সংকট, সরবরাহকারীরা চাইলে এই সংকট সমাধান করা সম্ভব, কিন্তু সেটি এখন পর্যন্ত কেন বাস্তবায়ন হচ্ছে না সেটি নিয়ে তাদের দোকানিদের মধ্যেও কিন্তু এক ধরনের শঙ্কা আছে, কারণ তাদের বিক্রির উপরেও কিন্তু এটি একটি নেতিবাচক প্রভাব ফেলছে। কারণ একজন ক্রেতা যখন তেল কিনতে আসেন, সাথে আরও অন্য অনেকগুলো পণ্য তারা কিনেন, কিন্তু যখন একটি দোকানে এসে তারা সেই কাঙ্ক্ষিত তেলটি না পান তখন কিন্তু সেই দোকান থেকে অন্য পণ্যগুলো কেনেন না। এইভাবে কিন্তু তাদের দোকানিরাও বলছেন যে তাদের যে কেনাকাটা, স্বাভাবিক কেনাকাটা, সেখানেও কিন্তু একটি প্রভাব পড়ছে। এবং ক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, বিশেষ করে খুচরা ক্রেতারা, তাদের অভিযোগ যে তারা কাঙ্ক্ষিত পণ্যটি পাচ্ছেন না, এবং এটি নিয়ে তাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে। তারা এক দোকান থেকে অন্য দোকানে যাচ্ছেন। বিশেষ করে 1 লিটার এবং হাফ লিটারের যে তেল যারা কিনেন, বিশেষ করে যারা ব্যাচেলর থাকেন এবং কম আয়ের মানুষ, তারা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এই পণ্যটি নিয়ে। এবং তারা বলছেন যে সরকারের উচিত এই বিষয়টি নিয়ে খুব দ্রুত সমাধান করা, এবং এটি যদি সমাধান করা না হয় তাহলে এই যে হয়রানি সাধারণ মানুষের, এটি কিন্তু থামবে না। এবং ক্রেতারা কিন্তু এই হয়রানির শিকার হচ্ছেন, কারণ গত 9 ডিসেম্বর কিন্তু বাজারে এই তেলের সরবরাহ স্বাভাবিক করার জন্য দাম বাড়ানো হয়েছিল, তারপরেও কিন্তু এখন পর্যন্ত এই সমস্যার সমাধান হয়নি। এবং কবে নাগাদ এই সংকট সমাধান হবে সেটি নিয়ে কিন্তু ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটি উদ্বেগ এখনও কাজ করছে। রেদওয়ান, এই ছিল আমার কাছে থাকা এখানকার সর্বশেষ খবর। জি ইউসুফ রানা, আপনাকে ধন্যবাদ। সয়াবিন তেলের সরবরাহ দাম নিয়ে রাজধানীর বাইরের খবর জানাতে রংপুর সিটি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ, এবং চট্টগ্রামের কাজী দেউরি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। প্রথমেই চলে যেতে চাই রংপুরে মাজেদ মাসুদ, আপনার কাছে একটু জানতে চাই, অনেকেই বলছে যে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, একটা ধোঁয়াশা কাজ করছে। আপনার পর্যবেক্ষণ আসলে কি বলে, আসলে মূল সংকটটা কোন জায়গায় হতে পারে? আর রেদওয়ান, আসলে কৃত্রিম সংকট বা এবং সিন্ডিকেটের দৌরাত্ম্যের যে কথাটি বলা হচ্ছে, আমরা আসলে বাজার ঘুরে যে ব্যবস্থাপনা দেখেছি, ক্রেতা বিক্রেতা এবং যারা পরিবেশক রয়েছেন তাদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে আসলে একটি কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে এবং সিন্ডিকেট বেশ শক্তিশালী। অন্যদিকে সরকারের যে মনিটরিং ব্যবস্থা সেটি একেবারেই নেই, ফলশ্রুতিতে যার ভোগান্তিতে পড়েছেন যারা ভোক্তা সাধারণ রয়েছেন। এই মুহূর্তে আমরা যদি রংপুরের বাজারের কথা বলি, খোলা সয়াবিন তেল যেটা, সেটা বিক্রি হচ্ছে 185
থেকে 190 টাকা কেজিতে, এবং পাম অয়েল অস্বাস্থ্যকর যেটি সেটিও বিক্রি হচ্ছে 175 টাকা কেজিতে। কিন্তু বোতলজাত সয়াবিন তেল যেটি, সেটি প্রতি লিটার এটি মোড়কের যে মূল্য সেটিও 175 টাকা। প্রশ্ন হলো 175 টাকায় যদি আমি মোড়কজাত বোতলজাত সয়াবিন তেলটা পাই, সেটি নিঃসন্দেহে পরিশোধিত এবং স্বচ্ছ, কিন্তু খোলা সয়াবিন তেল সেখানে বিক্রি হচ্ছে 185 থেকে 90 টাকা। অর্থাৎ দেখা যাচ্ছে এই তেলটা চলবে না, ফলে বোতলজাতকে না রেখে এই খোলা সয়াবিন তেল অস্বাস্থ্যকর যেটি, সেটি ভোক্তাদের খাওয়াতে বাধ্য করা হচ্ছে। আর পরিবেশকরা যেটি বলছেন যে কোম্পানি থেকে সরবরাহ না থাকার কারণে তারা দিতে পারছেন না। আর যারা খুচরা বিক্রেতা তারা বলছেন একদিকে পরিবেশকের কাছে আমরা যখন যাচ্ছি তখন এই বোতলজাত সয়াবিন তেল কেনার জন্য বাড়তি কিছু পণ্য জুড়ে দেওয়া হচ্ছে, যেটি আসলে বাজারে চলছে না। আবার যারা ক্রেতা আছেন তারা সয়াবিন তেল না পেলে অন্য পণ্য কিনছেন না, ফলে উভয় দিকে সংকটে পড়ে বেচা বিক্রিতে একটি মারাত্মক প্রভাব পড়ছে। আর ভোক্তারা বলছেন যে সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙতে মনিটরিং ব্যবস্থা জোরদার না করা এটি সরকারের খামখেয়ালিপনা। তারা এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও ব্যক্ত করছেন। রেদওয়ান। জি, মাজেদ মাসুদ, আপনার কাছে বেশ কিছু তথ্য পাওয়া গেল। আমরা একটু মুজিবুল হকের কাছে যেতে চাই চট্টগ্রামে। মুজিবুল হক, চট্টগ্রামেরও কি একই অবস্থায় এই যে সিন্ডিকেট কিংবা হচ্ছে এই যে বাড়তি পণ্য মানুষকে চাপিয়ে দেয়া, ক্রেতাদেরকে চাপিয়ে দেয়া, এই ধরনের ঘটনা কি চট্টগ্রামেও ঘটছে কিনা? রেদওয়ান, একেবারে ঠিক। চট্টগ্রামেও অভিন্ন চিত্র। আমরা পাইকারি এবং খুচরা বাজারের যে চিত্র সকালেও জানিয়েছি একই রকম। যে আপনি জানেন তেলের বাজারে যে অস্থিরতা আসন্ন রমজানকে কেন্দ্র করে বারবারই বাজারে স্থিতিশীলতা রাখতে সরকার নানামুখী যে পদক্ষেপ গ্রহণ করে আমরা দেখেছি। প্রথমে শুল্ক কমানোর কথা তারা বলেছে, এখন যে আমদানিকারকদের যে দাবি সেই অনুযায়ী দাম বাড়ানোর পরও বাজারে যে অস্থিরতা সেটি এখনও কাটছে না। এর ফলে আপনি একটু আগে জানাচ্ছিলেন যে বিশেষ করে বেশ কিছু কোম্পানি তেলের সাথে অন্যান্য যে সমস্ত জিনিসপত্র, চাল, ডাল সহ বেশ কিছু এমন কিছু পণ্য তারা একসাথে যুক্ত করে দিচ্ছে যেগুলো হচ্ছে বাজারে একেবারে চলছে না। ফলে বিক্রেতারা এই জায়গায় এক ধরনের সংকটে পড়ছেন। ক্রেতারা এসে তাদের কাছ থেকে জিজ্ঞেস করছেন দাম বাড়ার কারণ কোথায়, কেন বাড়ছে, এই ধরনের প্রশ্নের মুখে তাদেরকে পড়তে হচ্ছে। আবার যে সমস্ত পণ্য কোম্পানিগুলো তাদেরকে দিচ্ছে সেগুলো অবিকৃত থেকে যাচ্ছে। ফলে ব্যবসায়ীদেরকেও, যারা খুচরা ব্যবসায়ীরা আছেন তাদেরকে লোকসানের মুখে পড়তে হচ্ছে। আমরা একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই সার্বিক চিত্র নিয়ে। একটু বলবেন যে তেলের বাজারে যে অস্থিরতা সেটা কি মনে হয়, কি এখন কি অবস্থা? এখন এরা মোটামুটি ধরেন সাপ্লাই দিছে যে আজকে রূপচাঁদা সাপ্লাই দিছে যে আপনার এক সপ্তাহ আগে, আপনার 6 দিন আগে তেল দিছিল। তেলের সাথে 5 কেজি আপনার চাউল আর হইলেও আপনার 5 লিটার হইলেও সরষের তেল এভাবে দিছে। দেওয়ার পরে এখন আর এই সপ্তাহ তো আর এরা কোনো কোম্পানি তো আসে নাই, আর আপনার তেলের ক্রাইসিস দেখাচ্ছে। আর মাঝখানে স্টারশিপ কোম্পানি অর্ডার নিছিল আজকে 2 সপ্তাহ, এরা তো আর আসেও নাই, পুষ্টিও আসে নাই। এই অবস্থা তেলের সংকট বলতেছে, তেল এখনো আসে নাই, এটাই বলতেছে। কি মনে হয় মানে এই যে আপনাদেরকে এক তেলের সাথে অন্যান্য পণ্য জুড়ে দিচ্ছে, সেখানে আপনার কেমন লোকসানে পড়ছে? এখন লোকসান বলতে মনে হয় আমাকে সরষের তেল দিছে, আমার গোটা তাক সরষের তেল ফুরে গেছে। আর চাল দিছে আপনার, চাল দিছে 1 কার্টও চাল দিছে আপনার 5 কেজি 15-20 কেজি চাল দিয়েছে। এগুলো জীবনে বেচা যাবে না, এখন এগুলো খাইতে হইব, নাইলে কোলা বিক্রি করতে হইব। এই অবস্থায় আছে আর কি। ব্যবসায় মনে হয় আমার 5 লিটার তেল বিক্রি আমার লাভ দিচ্ছে 10 টাকা। আমার দোকানে যে হিসেবে আপনার মোটামুটি ধরো মহাজনের আপনার ওই লোনের এখন এই অবস্থা, মানে আমি সর্বশান্ত হয়ে আছি এই অবস্থা। ধন্যবাদ। রেদন, শুনছিলেন যে এখানে যারা খুচরা ব্যবসায়ীরা আছেন তারা তাদের ভোগান্তির কথা জানাচ্ছেন। তারা বলছেন যে মূলত যে সমস্ত শিল্প গ্রুপ বা যারা মিলাররা আছেন, ডিলাররা আছেন, তাদের যে শর্ত, তাদের যে চুক্তি সেই অনুযায়ী আসলে তাদেরকে এখানে বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে ডিলাররা বলছেন মিলারদের সংকটের কারণে তারা মূলত বাজারে সরবরাহটা আসলে করতে পারছেন না। তো এই ছিল মোটা দাগে চট্টগ্রামের খবরাখবর। পারস্পরিক দোষারোপের একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে এখানে। ধন্যবাদ আপনাকে। বৃহস্পতিবার রূপালী ব্যাংকের কেরানীগঞ্জের ঝিঞ্জিরা শাখায় ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। 7 দিনের রিমান্ডে আত্মসমর্পণকারী 3 ডাকাতকে আজ তোলা হবে আদালতে। ডাকাতি চেষ্টার ঘটনার পর এখনও আতঙ্কে এলাকাবাসী। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার লিটন মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। লিটন মাহমুদ, টান উত্তেজনা গতকালকে থেকে, সবাই আসলে উৎসুক এই ঘটনার বিস্তারিত জানতে। আমরা জেনেছিও, এখন আসলে এই যে আত্মসমর্পণ করা 3 ডাকাতকে কখন হাজির করা হবে এই বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। এর আগে আপনি যেমনটি বলছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জে বৃহস্পতিবার অর্থাৎ গতকাল দিনভর যে টান উত্তেজনার মধ্য দিয়ে ব্যাংকটির যে ডাকাতির যে চেষ্টা
করেছিল 3 তরুণ, সেই 3 তরুণকে কিন্তু ঠিক ঘটনার 4.5 ঘন্টার মাথায় গ্রেপ্তার করে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু ব্রিফ করেন ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মহিদ। এবং আজ ভোর রাতে কিন্তু ব্যাংকটির পক্ষ থেকে একজন কর্মকর্তা এই 3 জনকে একমাত্র আসামি করে একটি দস্যুতার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। এবং পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছেন, আমরা কথা বলেছিলাম দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে, তিনি যেটি বলছেন যে যেহেতু এটি একটি হচ্ছে গিয়ে চাঞ্চল্যকর ঘটনা, সেজন্য তারা এর নেপথ্যে কেউ রয়েছে কিনা অথবা এর মাস্টার মাইন্ড কেউ রয়েছে কিনা, এই যে 2 জন কিশোর এবং একজন যুবক, তাদেরকে অন্য কোনো কেউ প্রভাবিত করে এই ঘটনা ঘটিয়েছেন কিনা, এই সকল বিষয়ে জানবার জন্যেই তারা আসলে তাদের 3 জনকেই 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে তুলবেন। তিনি যেটি বলছেন যে আজ দুপুরেই 2টা নাগাদ তাদেরকে আদালতে তোলা হবে এবং সেখান থেকে যদি আদালত অনুমতি দেয় তাদেরকে রিমান্ডে নেওয়ার সেই তারপরে আসলে এর নেপথ্যে কেউ রয়েছেন কিনা সেই বিষয়টি জানবার জন্য তারা কিন্তু হচ্ছে গিয়ে এই রিমান্ড আসলে আদালতের কাছে চাইবেন। আরেকটি বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে এই যে ঘটনাস্থল যেখানে রূপালী ব্যাংক দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকা, সেই রূপালী ব্যাংকের যে এলাকায় কিন্তু এখনও আতঙ্ক বিরাজ করছে। আমরা কথা বলেছিলাম স্থানীয়দের সঙ্গে, যারা গতকাল প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের সঙ্গে, তারা যেটি বলছেন যে গত 20-30 বছরেও তারা এ ধরনের কোনো ঘটনা এলাকায় দেখেননি। যদিও খেলনার পিস্তল দিয়ে ডাকাতির চেষ্টা করা হয়েছিল, তারপরও এই যে আতঙ্ক, এটি রেশ কিন্তু তাদের মধ্য থেকে কাটেনি। তারা ভীত এবং শঙ্কিত। তারা আশা করছেন ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, সেটির বিষয়ে সজাগ দৃষ্টি রাখবে আইন শৃঙ্খলা বাহিনী। রেদওয়ান, এই ছিল সর্বশেষ। জি, আপনাকে অনেক ধন্যবাদ লিটন। রাজধানীর জলসিঁড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে চলছে বিওএ ম্যারাথন 2024। এখন চলছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে আছেন সহকর্মী মুশফিকুর রহমান, সরাসরি যোগ দেব তার সাথে। মুশফিক, সকাল থেকে আপনি সেখানে আছেন, ম্যারাথন হয়েছে, পুরস্কার বিতরণী হয়েছে, সব মিলে আর কি আপডেট আছে এই ম্যারাথন নিয়ে আপনার কাছে? ম্যারাথন শুরু হয়েছে ভোর 6টায় এবং তারপরে ম্যারাথনটা শেষও হয়ে গেছে। খেলোয়াড়রা বিশ্রাম নিয়েছেন এবং এখন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তিনি বক্তব্য রাখছেন। তার প্রধান অতিথির বক্তব্য রাখছেন এখানে আমন্ত্রিত অতিথি সহ যারা খেলোয়াড় রয়েছেন তাদের উদ্দেশ্যে। আমরা সরাসরি সেই জায়গায় চলে যেতে চাই প্রধান অতিথির বক্তব্য শুনতে। ইনথুজিয়াজম যেই আমি দেখলাম, পার্টিসিপেশন, অনেক পার্টিসিপেন্ট এখানে এসেছেন, আজকে আমাদের সাথে দৌড়িয়েছেন বিভিন্ন বয়সের। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আগ্রহ ভরে এখানে এসে সকালবেলা দৌড়েছেন। এখানে আমাদের 5,000-এরও বেশি ম্যারাথনাররা ছিলেন, এর মধ্যে 4,751 জন পুরুষ এবং 365 জন মহিলা। আমি আশা করব যে ভবিষ্যতে মহিলা পার্টিসিপেশন আরও বাড়বে। এখানে বলা হলো যে বছরে 2 বার ম্যারাথন করা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমি মনে করি যে এটা আরও বেশি করা যেতে পারে এবং আমরা ধীরে ধীরে এগুলো ডিভিশন শহরেও আমরা এগুলো ছড়িয়ে দিতে চাই। পরবর্তীটা ইনশাল্লাহ আমরা চিটাগাঙে করতে চাই, তারপর হয়তো কক্সবাজার এবং বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন জায়গায় ডিভিশন শহরে বা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এই ধরনের কম্পিটিশন আমরা করতে চাই। আমরা মনে করি যে এই দৌড়ের মাধ্যমে এই অলিম্পিক অ্যাসোসিয়েশন একটা বিশেষ কন্ট্রিবিউশন রাখতে পারে। সেখানে দেশ এবং জাতি গঠনে এই অলিম্পিক অ্যাসোসিয়েশন একটা ভালো অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। ইউক্রেন যুদ্ধ অবসান নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে এবং আপোষ করতে রাশিয়া রাজি বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি ইউক্রেন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরুর জন্য কোনো শর্ত নেই বলে জানিয়েছেন পুতিন। বৃহস্পতিবার মস্কোয় রিজাল্টস অব দ্য ইয়ার উইথ ভ্লাদিমির পুতিন শীর্ষক ওই অনুষ্ঠানে বার্ষিক প্রশ্ন উত্তর পর্বে এসব কথা বলেন তিনি। পুতিন বলেন, আরও আগে রাশিয়ার ইউক্রেনে আক্রমণ করা উচিত ছিল। যুদ্ধ অবসান নিয়ে তিনি ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত, তবে এ বিষয়ে অপরপক্ষকেও আলোচনা এবং আপোষের জন্য প্রস্তুত থাকতে হবে। পুতিন সিরিয়ার ক্ষমতাচ্যুত নেতা বাশার আল আসাদকে নিয়েও কথা বলেন। জানান, বাশার সিরিয়া থেকে পালিয়ে
বর্তমানে মস্কোয় আশ্রয় নিয়েছেন, যদিও তার সঙ্গে এখনও কথা হয়নি তার। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।